প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। গত ক্লাসে আমি তোমাদের কিছু অধ্যায়ের অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম এবং আমি আজকে বলেছিলাম যে ওই চ্যাপ্টারে তোমাদের সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করব। আমি চেষ্টা করব আজকে তোমাদের সেই অঙ্কগুলো করানোর জন্য। আমার পরিচয় যথারীতি তোমরা তো জানো, তারপরেও বলি, আমি বিশ্বজিৎ চন্দ্র, পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি ঠিক যে অঙ্কটা গত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করে বলেছিলাম যে বেশ ইম্পর্টেন্ট, সেই অঙ্কটা নিয়ে আমি একটু আজকে সৃজনশীল অঙ্ক তোমাদের করাই। দেখো, তোমাদের বইয়ের 23 নাম্বার যে অঙ্কটা আছে সেম এই অঙ্কটাই আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। বেশ ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা সবাই। একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 5:12:13 এবং পরিসীমা 30 সেন্টিমিটার। এটা আমার প্রশ্নটা দেওয়া আছে, উদ্দীপকটা দেওয়া আছে। ত্রিভুজটি অঙ্কন করো এবং কোন ভেদে কি ধরনের তোমাকে বের করতে বলছে। আচ্ছা, ওকে, আমরা অনুপাত দেওয়া আছে, তাই না? আমি কিন্তু তোমাদের গত ক্লাসগুলোর মধ্যে বলেছিলাম যখনই তোমার অনুপাত দেওয়া থাকবে তখনই তুমি যে কাজটা করবা তা হচ্ছে ধরে নিবা। মনে আছে তো গত ক্লাসের কথাগুলো? তো আমরা সেম কাজটাই করি। লেখো, মনে করি। তাহলে আমি করতেছি 23-এর ক নাম্বার। খেয়াল করো, আমি যদি তোমাদের অঙ্কটা করাই কি হয়, মনে করি কি বলেছি, আমরা অনুপাতগুলো ধরা থাকা মানেই আমরা কি ধরে নেব, এক্স ধরে নেব। যেহেতু 3টা বাহু, তাহলে আমরা 3টা বাহু লিখব। মনে করি প্রথম বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে প্রথম বাহুর দৈর্ঘ্যটা কত আমার? 5x। যেহেতু আমার 5 দেওয়া আছে, তার আমরা লিখব 5x সেন্টিমিটার। তুমি প্রশ্নের দিকে খেয়াল করে দেখো যে তোমার পরিসীমাটা কিন্তু সেন্টিমিটারে দেওয়া আছে। তাহলে যেহেতু প্রশ্নটা আমার পরিসীমাটা সেন্টিমিটারে দেওয়া আছে, এই জন্য আমরা কী করবো, রেখাগুলোকে সেন্টিমিটার ধরে নেব। তাহলে এবার চলে যাও দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য। দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য, তাহলে দ্বিতীয় বাহুর দৈর্ঘ্যটা কত আমার? তোমার 5-এর পর 12x সেন্টিমিটার। তৃতীয় বাহুর দৈর্ঘ্য, তৃতীয় বাহুর দৈর্ঘ্য সেটা কত দেওয়া আছে আমার? 13, তার মানে কি 13x সেন্টিমিটার। তাহলে আমরা 3টা বাহু যেহেতু অনুপাত দেওয়া আছে, আমি 3টা বাহুকে ধরে নিলাম, এক্স ধরে নিলাম। তাহলে আমরা এই তথ্যর মতেই কিন্তু আমরা কি করব, চিত্রটা আঁকবো। দেখো, প্রদত্ত তথ্য অনুসারে, প্রদত্ত তথ্য অনুসারে ত্রিভুজের আনুপাতিক চিত্রটা আমরা আঁকব। ত্রিভুজের আনুপাতিক চিত্র। তাহলে আমরা ত্রিভুজের আনুপাতিক চিত্রটা আঁকবো। তাহলে প্রশ্ন হলো আমরা কী ধরনের ত্রিভুজ আঁকবো। ধরো আমি যদি এটাকে একটা সমকোণী ত্রিভুজ ধরে নিই, খেয়াল করে দেখো, ABC। আমি যদি এটাকে একটা সমকোণী ত্রিভুজ ধরে নিই, ধরো এটা ধরলাম 5, এটা ধরলাম 12, এটা ধরলাম 13, ঠিক আছে? আমি এটাকে কি করলাম, একটা সমকোণী ত্রিভুজ আমি ধরে নিলাম। প্রশ্ন হলো যে আসলেই কি আমার এটা সমকোণী ত্রিভুজ হবে, এটা কি আমার যথার্থ? তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আমরা একটা কথা জানি। কি জানি? আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। অর্থাৎ আমার এই অতিভুজ স্কোয়ার সমান যদি এই দুইটা সমান হয়ে যায়, তাহলে আমি বলতে পারো যে হ্যাঁ, ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, আমরা একটু প্রমাণ করে দেখি যে আসলে এটা হয় কিনা। যদি না হয় তখন আমরা আবার আরেকটা ত্রিভুজের মধ্যে চলে যাব। আচ্ছা, দেখি আমাদের এটা হয় কিনা। তাহলে অতিভুজ মানে কি? এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তার মানে এসিকে আমার 13 বা 13 হোল স্কোয়ার সমান এবিকে আমার এবি হচ্ছে 5 স্কোয়ার প্লাস বিসিকে আমার 12
12 হোল স্কোয়ার। 13 স্কোয়ার আমরা জানি কি 169, 5 মানে 25 প্লাস 12 মানে 144, বা 169 ইকুয়াল 169। তাহলে দেখো আমার কিন্তু কাজ হয়ে গেছে। কি হয়ে গেল? আমার অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, আমার এই ব্যাখ্যাটা সঠিক। তার মানে আমরা সহজেই বলতে পারি যে ত্রিভুজটি কী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা লিখে দেব, সুতরাং কোণ ভেদে ত্রিভুজটি সমকোণী। কোণ ভেদে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, আমরা বুঝতে পারছি, একদম ক্লিয়ার বুঝতে পারছি। তাহলে তোমরা ক নাম্বার অঙ্কটা খুব ভালোভাবে বুঝে গেছো। তাহলে আমি যদি তোমাদের ক নাম্বার অঙ্কটা বুঝাতে পারি, আমি চলে যাই খ নাম্বার অঙ্ক। খেয়াল করে দেখো, যেটা খ নাম্বার অঙ্কটা আমার কি দাঁড়াচ্ছে, একটু মনোযোগ দিয়ে আমরা খেয়াল করার চেষ্টা করব। যদি আমি খ নাম্বার অঙ্কটা তোমাদের, আমি যদি খ নাম্বার অঙ্কে চলে যাই, একটু খেয়াল করে দেখো, যদি আমি খ নাম্বার অঙ্কটার মধ্যে যাই তাহলে আমার কি দাঁড়াচ্ছে, আমরা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করি খ নাম্বার অঙ্কটার দিকে। দেখো খ নাম্বার অঙ্কের প্রশ্নটা আমাকে কি বলেছে? খ নাম্বার অঙ্কের প্রশ্নটা আমাকে বলেছে, বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। তাইলে আমি আগে একটু বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য, তাহলে কিন্তু আমাকে আগে বৃহত্তর বাহুটা বের করতে হবে। আমি কিন্তু বৃহত্তর বাহুটা জানি না, আমি জাস্ট আনুপাতিকটা জানি। কোনটা জানি? আমরা ধরে নিয়েছিলাম 5x, 12x প্লাস 13x, কিন্তু উদ্দীপকটার মধ্যে খেয়াল করে দেখো যে তোমার পরিসীমা দেওয়া আছে 30 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা ওইখান থেকেই লিখি। খ নাম্বার প্রশ্ন মতে আমরা পরিসীমার হিসাবটা কি জানি? পরিসীমার হিসাবটা জানি যে 3 বাহুর যোগফল। তাহলে আমরা লিখতে পারি কত কত, 5x প্লাস 12x প্লাস 13x ইকুয়াল কত? প্রশ্নে কত দেওয়া আছে? 30। তাহলে আমরা এখান থেকে x এর মানটা বের করে ফেলি। খেয়াল করে দেখো, 17, 30, 30x ইকুয়াল 30, বা x ইকুয়াল 30/30। সুতরাং x ইকুয়াল 1। আমরা যদি এটা কাটি কত পাই? 1। তাহলে আমরা এতটুকু পর্যন্ত x এর মানটা বের করে ফেললাম। তাহলে দেখো এখন কিন্তু আমি ইচ্ছে করলেই তোমাদের বাকি মানগুলো কিন্তু আমি এবার বের করতে পারি। কিভাবে বের করতে পারি? আমরা কিন্তু প্রথম বাহুর দৈর্ঘ্য ধরেছিলাম, সেখান থেকে আমরা মানগুলো বের করি। আচ্ছা, আমি একটা মুছেই খেয়াল করে দেখো, আমার x এর মানটা 1, আমি এটা একটু মনে রাখবো। দেখো, সুতরাং প্রথম বাহুর দৈর্ঘ্য, তাহলে প্রথম বাহুর দৈর্ঘ্যটা আমি কত ধরেছিলাম? 5x, তার মানে কত? 5 × 1 সেন্টিমিটার সমান 5 সেন্টিমিটার। তাহলে আমি চলে যাব দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য। দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য কত ধরেছিলাম? অনুপাতটা আমার কত ছিল? 12x, তার মানে 12 × 1 সেন্টিমিটার সমান 12 সেন্টিমিটার। তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত ছিল? 13, তাহলে 13 × 1 সেন্টিমিটার ইকুয়াল 13 সেন্টিমিটার। আমরা কিন্তু 3 বাহু পেয়ে গেলাম। আমাকে প্রশ্নের মধ্যে বলেছে বৃহত্তর, খেয়াল করে দেখো, বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ ধরার জন্য বলছে, এবং তার একটা আনুপাতিক চিত্র আঁকতে বলছে। আচ্ছা, আমি যদি একটা আনুপাতিক চিত্র আঁকি, ধরো আমি এর একটা আনুপাতিক চিত্র আঁকলাম। বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য, তাহলে আমার বৃহত্তর বাহু এটা 13, তাহলে 13, 13। ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ, তাহলে এটা 5, এটা 5। ঠিক আছে,
প্রস্থ ধরে আমাকে একটা আয়তক্ষেত্র আঁকতে বলছে এবং আয়তক্ষেত্রে কর্ণটা আঁকতে বলছে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এগুলো একটু নামকরণ করে দিই। ধরো আমি এটা নাম দিলাম এ বি সি ডি। এটা হয়েছে আমার একটা কর্ণ। তুমি এদিক থেকেও আঁকতে পারো, এদিক থেকেও আঁকতে পারো, যেদিক থেকে আঁকো। যদি আমি ত্রিভুজটা এ বি সি নেওয়ার চেষ্টা করি, তাহলে ধরো কর্ণট হয়েছে আমার এটা। আমাকে এটার মানটা বের করতে হবে, এই যে এসির মানটা বের করতে হবে। ঠিক আছে, প্রথম কাজ আমাকে এসির মানটা বের করতে হবে, কারণ আয়তক্ষেত্রে কর্ণ বলছে আমাকে। তারপরের অংশ আমি আবার পরে আসতেছি। আয়তক্ষেত্রে যেহেতু কর্ণ বলছে, তাহলে আমার প্রথম কাজটা হয়েছে আয়তক্ষেত্রে কর্ণটা আমাকে বের করতে হবে। তাহলে আমি কর্ণটাকে আগে বের করার চেষ্টা করি। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। তাহলে দেখো আমার কি কি দেওয়া আছে। আমরা প্রশ্ন মতে আমরা যে যে মানগুলো আমার দেওয়া আছে আমি এগুলো একটু লেখার চেষ্টা করি। দেখো আমার প্রশ্নটা কি, আমি চিত্রটা কি আঁকছি, এ বি সি ডি একটা আয়তক্ষেত্র। দেখো সুতরাং এ বি সি ডি আয়তক্ষেত্রের আমরা কি কি পেয়েছি। একটা বাহু, যেখানে তোমার এ বি সমান সিডি সমান 13 সেন্টিমিটার। ওকে, তোমার এ বি সমান বিসি সমান তোমার পেলাম কি, এ বি সমান সিডি সমান 13 সেন্টিমিটার। ওকে, আর এখানে কে আছে, এডি সমান বিসি, এডি সমান বিসি সমান 5 সেন্টিমিটার। আমাকে কি বের করতে হবে, কর্ণ। সে কর্ণটাকে এসি, কর্ণ এসি, এই কর্ণ এসির মানটা আমি বের করব। তাহলে একটু খেয়াল করে দেখো, আমি যদি চিত্রটার দিকে একটু তাকাই, এটা কি একটা সমকোণী ত্রিভুজ হইল না। আমরা জানি যে আয়তক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা কোণ সমকোণ হতে হবে আয়তক্ষেত্রে। তার মানে এই কোণ সমকোণ, এই কোণ সমকোণ, এই কোণ সমকোণ। তুমি যদি চিত্রটা এভাবেও আঁকো তাও কিন্তু হবে। তাহলে আমি এভাবেই নিয়ে আঁকলাম। তাহলে আমরা এটা যেহেতু সমকোণী ত্রিভুজ বলতেই আমরা একজন মহান বিজ্ঞানীর নাম জানি, সে কে, পিথাগোরাস। সেটা তোমরা জানো। তাহলে আমরা লিখতে পারি এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। হ্যাঁ, আমরা জানি লিখতে পারো, এটা আর একটু সুন্দর হবে। আমরা জানি এসি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবার দেখো আমি এবার মানগুলো একটু বসানোর চেষ্টা করি, যে মানগুলো আছে এই মানগুলো বসানোর একটু চেষ্টা করি। প্রত্যেকটা মান একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো যে কীভাবে মানগুলো হয়। এসির মানটা আমার নাই, এটা আমি বের করব। ওকে, এটা আমার যেভাবে আছে এভাবে থাকুক। এসি স্কোয়ার এটার মানটা আমরা বের করব। এবির মান কত, 13। ওকে, 13 হোল স্কোয়ার প্লাস বিসির মান কত আমার 5 হোল স্কোয়ার। ওকে, তাহলে আমরা এবার চিত্রটা মুছে ফেলি। আমরা খেয়াল রাখবো যে চিত্রটা আমার কি ছিল। ওকে, এসি বা এসি স্কোয়ার ইকুয়াল 169 প্লাস 25 বা এসি স্কোয়ার ইকুয়াল, আমরা কী করবো, এই দুইটা যোগ করে দেব। ঠিক আছে, এই দুইটা যোগ করব। 4 6 7 8 9 1 194। এসি স্কোয়ার কত পেলাম আমরা, 194। দেখো তাহলে সুতরাং আমরা এসির মানটা বের করি। এসি সমান √194। আমাকে কিন্তু কর্ণের মানটা বের করতে বলছে। আমরা কিন্তু কর্ণের মানটা বের করলাম। আমি প্রশ্নটা আবার পড়ি, তুমি মনোযোগ দিয়ে খেয়াল করো। আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ আর বর্গক্ষেত্রের কর্ণ সেম। আমরা লিখতে পারি প্রশ্ন মতে এটা কিন্তু আমার প্রশ্নে বলে দিছে। কোনটা বলে দিছে, আয়তক্ষেত্রের কর্ণ আর বর্গক্ষেত্রের কর্ণ সমান। আয়তক্ষেত্রের কর্ণ সমান বর্গক্ষেত্রের কর্ণ। এটা কিন্তু আমার প্রশ্নে বলে দিছে, আমি কিন্তু ওইখান থেকে লিখেছি, নাহলে কিন্তু আমার লেখার কোনো সুযোগ ছিল না। তার মানে আমার আয়তক্ষেত্রের কর্ণ আর বর্গক্ষেত্রের কর্ণটা সমান হয়ে গেল। তাহলে বর্গক্ষেত্রের কর্ণটা আমরা কত পাইছি,
√194 এটাই তো পেয়েছি। তাহলে আমরা কিসের মান বের করতে বলছে আমাকে প্রশ্নের মধ্যে বের করতে বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানি কি, বাহু স্কয়ার। এখানে বাহু কত? 194 হোল স্কয়ার সমান 194 বর্গ সেন্টিমিটার। আমরা কিন্তু অঙ্ক বুঝে গেলাম, বর্গক্ষেত্রে আমরা ক্ষেত্রফলটা বের করে ফেললাম। আশা করি আমার সাথে সাথে তোমরাও বুঝতে পেরেছো। আমরা গ নাম্বার অঙ্কটা চলে যাই। আসো, গ নাম্বার অঙ্কটার মধ্যে আমি কালকে যে অঙ্ক করেছিলাম তার অনুরূপ গ নাম্বার অঙ্কটা। আমি কালকে যখন করেছিলাম তখন তোমাদের বলেছিলাম যদি মান দিয়ে হয় তাহলে আমরা কি করব। প্রশ্নটা খেয়াল করো। উক্ত আয়তক্ষেত্রের, মানে আমরা যে আয়তক্ষেত্রটা নিয়ে এখানে কাজ করেছি, উক্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, তার মানে আমার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থটা লাগবে। আমরা খ থেকে দুটোটা নিয়ে নিই, যেহেতু আমার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থটা লাগবে, আমরা ওইটা ওইখান থেকে নিয়ে নিই। দেখো আমরা একটু এটাকে ওইখান থেকে নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। হ্যাঁ, লেখো খ হতে প্রাপ্ত। তাহলে আমরা কত নম্বর করব? গ নাম্বার করব। আমরা খ নাম্বারের মধ্যে কিন্তু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থটা পেয়েছিলাম। তাহলে আমরা লিখে দিই খ হতে প্রাপ্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত ধরেছিলাম আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটাকে? বড় মানটা ছিল 13 সেন্টিমিটার। আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা ধরেছিলাম 13 সেন্টিমিটার। সুতরাং আমার আয়তক্ষেত্রের সাথে কি রইল? প্রস্থ কত? আমার আয়তক্ষেত্রের প্রস্থটা কত ধরেছিলাম? 5 সেন্টিমিটার আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ পেলাম, আমরা ক্ষেত্রফল বের করে ফেলি। সুতরাং আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে 13 × 5 বর্গ সেন্টিমিটার, 65 সেন্টিমিটার পেলাম। আচ্ছা, এইবার আমরা প্রশ্নে যাই। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বাড়াইতে বলছে। তাহলে আমরা কি করব? দৈর্ঘ্যটাকে 10% বাড়াবো। তাহলে আমার দৈর্ঘ্যটা যদি আমি 10% বাড়াই, সেক্ষেত্রে আমার কী হবে? খেয়াল করে দেখো, আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বাড়াবো। তো ঠিক আছে, আমরা এতটুকু বুঝলাম। তাহলে আমরা চলে যাব কোথায়? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। এবার আমার দৈর্ঘ্য নিয়ে কাজ হবে আমার। দেখো কালকে যে অঙ্ক করেছিলাম ওইখানে কিন্তু মান ছিল না, আজকে কিন্তু আমি মান দিয়ে করছি অঙ্ক। হ্যাঁ, 10% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। তাহলে আমার 10% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কী হবে? আমার দৈর্ঘ্যটা কত ছিল? 13 যোগ 13 এর 10%, এটাই তো ছিল। কারণ আমার দৈর্ঘ্যটাকে বলছে 10% বাড়াইতে হবে, তাহলে দৈর্ঘ্যটা আমার 10% বৃদ্ধি। ওকে, 13 যোগ 13 এর 10/100। যেহেতু আমার মানগুলো সব সেন্টিমিটারে আছে, আমরা সেন্টিমিটার লিখে দিই। ওকে, 13 প্লাস এটা যদি আমরা কাটি কত থাকবে? 10, 1 দিয়ে গুণ দিলে হবে 13/10 সেন্টিমিটার। লসাগু করো, তাহলে 130 যোগ 13 সেন্টিমিটার, তাহলে 10/143 সেন্টিমিটার, তার মানে 14.3 সেন্টিমিটার। কত পেলাম? 14.3। আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা পেয়ে গেলাম।
তাহলে ঠিক আমরা আয়তক্ষেত্রে দৈর্ঘ্য যেমন বলছে, প্রস্থটাও আমি দেখবো এটা কি বাড়াইতে বলছে না কম বৃদ্ধি, প্রস্থটাও আমাকে বলছে 20% বৃদ্ধি, তার মানে সেটাও প্লাস। যদি আমাকে বলতো হ্রাস, আমরা কিন্তু গত ক্লাসে হ্রাস করেছিলাম, মনে আছে তো, হ্রাস করার জন্য আমাদের বিয়োগ হয়েছে, এখানে কিন্তু আমাকে বৃদ্ধি বলছে, যেহেতু বৃদ্ধি বলছে আমরা এটাকে বৃদ্ধির কাজই করব। তাহলে কত পার্সেন্ট, কত পার্সেন্ট, 20%। দেখো 20% বৃদ্ধিতে আমার আয়তক্ষেত্রের প্রস্থটা কি হবে সেটাই আমি এখন বের করব। তাহলে আমরা আয়তক্ষেত্রের প্রস্থটা আমার কি দাঁড়াচ্ছে আমি একটু দেখি। আয়তক্ষেত্রের প্রস্থ 20% বৃদ্ধিতে আমার আয়তক্ষেত্রের প্রস্থটা আমি বের করব। কি দাঁড়ায় দেখো, তাহলে আমার মূল ইয়াটা কত, মূল ইয়াটা হচ্ছে 5, যেটাকে আমি 5 ধরে নিয়েছিলাম। 5 + 5 এর 20%, ওকে, 5 + 5 এর 20%। তাহলে আমরা 20%টাকে ভাঙি, সমান 5 + 5 এর 20/100 সেন্টিমিটার। আমরা যদি কাটি 5 1, 5 5ও কেটে দিতে পারি, 5 + 1 সেন্টিমিটার সমান 6 সেন্টিমিটার। আমরা কিন্তু প্রস্থটাও খুব সহজেই পেয়ে গেলাম, একদম সহজে আমি কিন্তু পেয়ে গেলাম। প্রশ্নে আমাকে বলছে শতকরা কত বৃদ্ধি পাবে, তাহলে যেহেতু শতকরার কাজ বলছে, তাহলে আগে আমি বৃদ্ধিটা কত রয়েছে সেটা আমরা কি বের করি। লেখো, সুতরাং বৃদ্ধির পর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমার আগের দৈর্ঘ্যটা কত ছিল, আগের দৈর্ঘ্যটা ছিল 14.3, এখন পেয়েছি কত 6 বর্গ সেন্টিমিটার। আমরা যদি 14.3 এর সাথে এটা গুণ করে দিই তাহলে আমরা কত পাবো, 85.8 বর্গ সেন্টিমিটার। আমরা কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কতদূর বাড়ছে এটা আমরা বের করলাম। তাহলে ক্ষেত্রফলটা আমাকে শতকরা বের করতে বলছে, তাই না? তাহলে আমি দেখি আগে ক্ষেত্রফল কতদূর বাড়ছে এটা আমরা আগে বের করি। দেখো, সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি পায় কতটুকু এটা আমরা একটু বের করার চেষ্টা করি। আমার ক্ষেত্রফলটা কতটুকু বাড়ে দেখো, সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি কি হবে, ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, তাই না? ক্ষেত্রফল বৃদ্ধি পায় কতটুকু বৃদ্ধি পায়, 85.8 মাইনাস পূর্বের ক্ষেত্রফলটা কত ছিল আমার, 65 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা যখন এই দুইটা থেকে বিয়োগ করব 65 85, তার মানে আমরা বুঝে গেলাম 20.8 বর্গ সেন্টিমিটার। আমরা কিন্তু বৃদ্ধিটা পেয়ে গেলাম, কতটুকু বাড়ছে এটা কিন্তু আমরা পেয়ে গেলাম, কিন্তু আমার কাছে কিন্তু এটা চাই নাই, আমার কাছে চাইছে কি, সেটা শতকরা কতটুকু বৃদ্ধি পেয়েছে আমরা সেটা বের করব। আমার প্রশ্ন এটাই চাইছে। দেখো, সুতরাং ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায়, সেটা শতকরা কতদূর বৃদ্ধি পায়। আমি কিন্তু গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে কোনো বৃদ্ধি বের করতে হলে তোমাকে পূর্বের ক্ষেত্রফলটা লাগবে। তাহলে পূর্বের ক্ষেত্রফল কত আমার 65, বৃদ্ধি পাইছে কত 20.8 ইন্টু শতকরা 100%, ঠিক আছে? তাহলে আমরা ক্যালকুলেশনটা করতে পারি। আমরা ক্যালকুলেশনটা করলে আমার কি দাঁড়াচ্ছে, আমি যদি এটাকে এটা দ্বারা ভাগ করি, আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি, ভাগ করলে আমরা পাচ্ছি 32%। দেখো, একদম সহজ। আমি কিন্তু গত ক্লাসে তোমাদের বলেছিলাম, আমরা গত ক্লাসে যখন তোমাদের সাথে আমি 18 নম্বর অঙ্কটা আলোচনা করেছিলাম, তখন কিন্তু আমরা
একটা সংখ্যা ধরেছিলাম এক্স এবং ওয়াই, তখন আমি বলেছিলাম যে এক্স এবং ওয়াই জায়গায় কিন্তু মান তোমাদের থাকতে পারে, তবে সিস্টেম কিন্তু এক। আজকের অঙ্কটার মাধ্যমে আশা করি তোমরা বুঝে গেছো। তাহলে তোমার সিস্টেম অঙ্ক এক থাকবে, তবে মানগুলো চেঞ্জ হয়ে বিভিন্নভাবে আসতে পারে, কিন্তু অঙ্কের ধাঁচটা কিন্তু এক। আমার বিশ্বাস তোমরা সম্পূর্ণ অঙ্কটা বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। বাকি যে অঙ্কগুলো আছে এগুলো আমি করাবো এবং সাথে সৃজনশীল অঙ্ক করাবো। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ক্লাসটা উপভোগ করার জন্য।